আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটা খুবই কৌতুককর প্রশ্ন আপনাকে করতে চাই। খুবই কৌতুককর, মানে এটা শুনলে আপনি রেগে যেতে পারেন, আপনি হেসে ফেলতে পারেন। সেই প্রশ্নটা হলো, দেশে কি এই মুহূর্তে জ্বালানি সংকট আছে? আপনি বলবেন, ভাই তোমার কি চোখ নাই? তুমি কি দেখতে পাচ্ছ না আছে কি না? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, আপনিও দেখতে পাচ্ছেন। আপনি যদি কখনো তেজগাঁওয়ে যে প্রধানমন্ত্রীর কার্যালয় আছে তার সামনে দিয়ে আসেন, তাহলে দেখবেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রায় 200 গজ দূরে একটা পেট্রোল পাম্প আছে ট্রাস্টের। এখান থেকে শুরু করে প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত লম্বা একটা লাইন আছে। প্রধানমন্ত্রী যদি এই অফিসে যান, যতবার যাবেন ততবার এখানে সামনে এই লাইনটা দেখতে পারবেন। মোটরসাইকেলের লাইন, প্রাইভেট কারের লাইন আছে। এই লাইনগুলি কেন? জ্বালানি তেল নেওয়ার জন্যই তো লাইন। যদি এই লাইনগুলি কি আগে ছিল? আগে ছিল না। তাহলে জ্বালানি সংকট যে আছে এই প্রশ্ন করাটাই এক ধরনের মূর্খতা, এবং এই মূর্খতা আমি করেছি শুরুতে। কিন্তু প্রশ্নটা কেন করলাম এই কারণে, আপনি জ্বালানি মন্ত্রী অথবা জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি অথবা সরকারের কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন, তারা বলবে দেশে জ্বালানির কোনো সংকট নেই। তাহলে জ্বালানি সংকট যদি না থাকে, তাহলে এই লাইনটা কি সরকারকে বিব্রত করার জন্য, অথবা এখান দিয়ে যে সমস্ত মানুষ যাতায়াত করে তাদেরকে মানসিক পীড়ন দেওয়ার জন্য? কেন? এটা কি কৌতুক? এই প্রশ্নের জবাব কে দেবে? প্রশ্ন করলে বলবেন কি আপনারা, এটা একটা মানসিকতা। মানে জ্বালানি সংকট হতে পারে এটা চিন্তা করে সবাই যার যার যানবাহনের, সেটা মোটরসাইকেলই হোক বা প্রাইভেট কারই হোক, তার যে ফুয়েল ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কটা সবসময় পূর্ণ করে রাখতে চান। আমি কিন্তু এই কথাকে অস্বীকার করি না, ঘটনা সত্য। আপনি আজকে যে লোকটা বাইক চালায় আসে, ধরা যাক একটা বাইকে 10 লিটার তেল আটে। আমি নিজে একসময় বাইক চালাতাম অনেক আগে, তো আমি আমারটা দিয়ে বললাম, আমি যে বাইক চালাতাম ওটাতে 9 লিটার প্লাস কিছু তেল আটতো। তো আমি কি করতাম, আমি একবার তেল ভরতাম, ভরে প্রায় 10-12 দিন আমার ওই তেলে চলে যেত। আমি 10-12 দিন আর তেলের কথা চিন্তা করতাম না। যখন দেখতাম তেল ফুরিয়ে গিয়েছে, তখন ওটা রিজার্ভে দিয়ে তারপরে আমি তেল সংগ্রহের জন্য যেতাম। পুরোটা শেষ হলে আবার তেল কিনতাম, এইভাবেই কিনতাম। কিন্তু এখন আপনি যে কারো মোটরসাইকেল র্যান্ডমলি ধরে জিজ্ঞাসা করেন, ভাই দেখি আপনার ট্যাঙ্কিটা একটু খুলেন তো, খুললে দেখবেন ওটার বড় জোর 1 লিটার কি 1.5 লিটার তেল ফুরিয়েছে, বাকি তেল ভর্তি। কারণটা কি? কারণটা হলো উনি প্রতিদিনই ওনার মধ্যে একটা আতঙ্ক কাজ করে, যদি কালকে থেকে আর তেল না পাই। অতএব বাড়িতে ফিরে যাওয়ার সময় যতটুকু আজকে সারাদিনে খরচ করেছি ওইটুকু ভরে নেই। এই হলো গিয়ে মানসিকতা। এখন এই মানসিকতাটা আপনি দূর করবেন কিভাবে? আপনাকে দূর করতে হবে ভাই, আপনি যতদিন পর্যন্ত পেট্রোল পাম্পের সামনে এই লাইন আপনি বন্ধ করতে না পারবেন, ততদিন পর্যন্ত মানুষের মন থেকে আতঙ্ক দূর করতে পারবেন না। এটা দূর করার চেষ্টা করতে হবে। কিন্তু এটা এমন নয় যে এই সংকটটা কেবল বাংলাদেশে আছে। আমি এই দূর করার পদ্ধতি নিয়ে সম্ভাব্য কয়েকটা প্রস্তাব দেবো, একটু পরের দিকে দিচ্ছি। আগে আমি অন্য দেশের কথা বলি। এটা এমন মনে করার কোনো কারণ নাই যে এটা কেবল বাংলাদেশেই। এটা এখন পৃথিবীর সব দেশেই চলছে জ্বালানি সংকট নিয়ে। জ্বালানি নিয়ে টেনশন চলছে, কারণ মধ্যপ্রাচ্য যুদ্ধ যেটা হচ্ছে, ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ হচ্ছে, যে যুদ্ধটা আমি মনে করি ইরানের উপর চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে, ট্রাম্প এবং নেতানিয়াহু মিলে। সেই যুদ্ধের নেতিবাচক ফলে সারা দুনিয়ায় এখন অর্থনীতি নড়বড় হয়ে গেছে। এমনকি খোদ যুক্তরাষ্ট্রেও এটা নিয়ে নানা ধরনের বাদ প্রতিবাদ হচ্ছে, সেখানেও কিন্তু জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। তো এর প্রভাব আমাদের মতো দেশেও আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওদের পক্ষে এটা হয়তো মেনটেন করা সম্ভব, কিন্তু আমরা তো ছোট দেশ, গরিব দেশ, আমাদের জন্য সমস্যা।
আমাদের সরকার এখনও বলেছে যে তারা দাম বাড়াবে না, কিন্তু দাম না বাড়িয়ে আসলে পারবে না। আমি জানি না সরকার কী ভাবছে, কিন্তু আমি নিজে থেকে যতটুকু বুঝি দাম না বাড়িয়ে কোনো উপায় নাই। কারণ আপনি কোথার থেকে দেবেন বাড়তি টাকা? আপনাকে এখন সারা দুনিয়ার থেকে বাড়তি দামে কিনতে হচ্ছে, কাজে আপনাকে তো বাড়তি দামটা আপনি কোত্থেকে দেবেন? সরকারের কি এত টাকা আছে? সরকার কোত্থেকে টাকাটা পায়? সে তো জনগণের কাছ থেকে পায়। কাজে জনগণের কাছ থেকে তুলে তারপরে ভর্তুকি দেওয়া, এটা বেশি দিন সম্ভব হবে না, বরঞ্চ দাম বাড়াতে হবে। কিন্তু দামটা যেন এমনভাবে বাড়ে, এই জিনিসটা সরকারকে আমি অনুরোধ করবো, যখন দাম বাড়াবেন তখন আবার এটা বলে বাড়াবেন যে দাম যখন কমবে তখন আমরাও কমাবো। সারা দুনিয়ায় কিন্তু একবার আমার সারা দুনিয়ায় কীভাবে চলে সেই আলোচনায় আমি করবো না, কারণ সারা দুনিয়ার মতো আমরা না। আমরা করি কি, যে কোনো কিছুর একবার দাম বাড়ালে আর কমাই না। কিন্তু যদি আপনার মধ্যে কমানোর মানসিকতা থাকে, তাহলে কিন্তু এই বাড়তি দামটাও সাময়িক সময়ের জন্য জনগণ গ্রহণ করবে। কাজেই দাম বাড়ান, কিন্তু সহনীয় পর্যায়ে রাখেন এবং সাময়িক সময়ের জন্য বাড়ান। যুদ্ধ চলে গেলে, পরিস্থিতি স্বাভাবিক হলে সেই দামটাকে আবার কমিয়ে আনেন। কিন্তু এখন যে সরকার দাম বাড়ায়নি, এটাও কিন্তু আমার কাছে খুবই লজিক্যাল মনে হচ্ছে। এই কারণে লজিক্যাল মনে হচ্ছে, যদি এখন দামটা বাড়াতো তাহলে যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা গত কয়েক মাসে, গত 1-1.5 মাসে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করেছে, সেই মজুতটা তাদের কাছে জাস্টিফাইড হয়ে যেত। তারা সেই মজুত করা তেলগুলো বাড়তি দামে বিক্রি করে মুনাফা লাভ করত। কিন্তু এখন কিন্তু মুনাফা হচ্ছে না, মজুত করেছে কিন্তু মুনাফা কিন্তু আপনি করতে পারছেন না। এক ধরনের মুনাফা হচ্ছে, তারা চোরা কারবারে বিক্রি করছে। ক্রাইসিসটাকে পুঁজি করে তারা হয়তো 100 টাকার তেল 150 টাকা, 200 টাকা, 300 টাকায় পর্যন্ত ঈদের সময় আমি বিক্রি হতে দেখেছি কোনো কোনো জায়গায়। কাজেই সেটাও কিন্তু এক ধরনের অসাধু কর্মকাণ্ড চলছে, এগুলো ধরা উচিত। আমি সরকারকে বলবো, এই যে আপনারা মাঝে মাঝে মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করছেন, আপনারা একটু খবর নেন, চেক করেন যে আপনি ওখানে জরিমানা করছেন, কিন্তু এতে কিন্তু কোনো ফল হচ্ছে না। পদ্ধতিটা হলো, যে পাম্পের মাধ্যমে তারা এই চোরাকারবারিটা করেছে, আপনি মনে রাখবেন, পাম্পের মালিকরা বোঝে না তা কিন্তু না। কেউ একজন 1 লিটার 10 লিটার নিলে এটা কোনো সমস্যা নাই, কিন্তু কেউ যদি 20,000 লিটার তেল নেয়, সেটা পাম্প মালিকের ইচ্ছা মতোই নেয়, মালিকের চাওয়ার জন্যই নেয়, মালিক চাই বলেই দেয়, এটা কিন্তু মালিক জানে। এই ধরনের ঘটনা যেখানে যেখানে পাবেন, সেখানে পাম্প মালিকের লাইসেন্স ক্যান্সেল করে দেন আপনারা। কেবল তাহলেই দেখবেন এই অসাধু ব্যবসা এখানে বন্ধ হয়ে যাবে। এখন অন্য কিছু পদ্ধতিও আছে, সেই পদ্ধতিকে নিয়ে একটু কথা বলি যে সারা দুনিয়ায় কীভাবে হ্যান্ডেল করছে। এক একটা দেশ কিন্তু এক একভাবে করছে। এশিয়ার বেশ কয়েকটা দেশের মধ্যে আমি যতটুকু জানি, যেমন প্রথম দেশ ফিলিপিন্স করেছে কি, এর মধ্যে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে। এটা একটা জরুরি অবস্থা, কাজে এই জরুরি অবস্থা হিসাবে তারা কিছু পদ্ধতি ব্যবস্থা নিয়েছে। শ্রীলঙ্কা যেটা করেছে, তারা কর্মসপ্তাহ কমিয়ে 4 দিন করে ফেলেছে এবং তারা জ্বালানি রেশনিং শুরু করেছে। আমরা কি করতে পারি? আমরা এখন জানি না আমরা কি করব। কিন্তু ইন্টারেস্টিং একটা ঘটনা দেখলাম এর মধ্যে। সেই ঘটনাটা আবার অন্য ইস্যু, তবু ঠিক আছে, ওটা শেষে বলি। হ্যাঁ, ওটা শেষের জন্য রাখলাম। তারা আগের অন্য প্রসঙ্গগুলি বলি। যেমন মিয়ানমারে কি করা হয়েছে, মিয়ানমারে যাদের নাকি প্রাইভেট কার, যাদের ব্যক্তিগত গাড়ি যেগুলো আছে, এগুলো আপনি ডেইলি চালাতে পারবেন না। আপনি একদিন যদি আজকে যদি চালান, আগামীকালকে আপনার রাস্তায় নামাতে পারবেন না। মানে গাড়িতে রেশনিং করা হচ্ছে, রাস্তায় বেশি গাড়ি থাকবে না। আমিও মনে করি আমাদেরও এরকম কিছু একটা করা যেতে পারে। যেমন ধরেন আমি যে প্রস্তাবকে যেটা দিয়ে যাচ্ছি, যেমন অড ইভেন নাম্বারের গাড়িগুলির ব্যাপারে আপনার একটা সিস্টেম ক্রিয়েট করতে পারেন। দুটো সিস্টেম, যে সমস্ত গাড়ির নাম্বার বেজোড়, মানে শেষের অক্ষরটাও লাস্ট নাম্বারটা ডিজিটটা বেজোড় সংখ্যা যেগুলো আছে, এগুলো অড নাম্বার, আর যেগুলি জোড় সংখ্যা 0 সহ সেগুলি জোড়া সংখ্যা। তাহলে অড ইভেন পদ্ধতি করেন। যেমন আপনারা বলে দেবেন সপ্তাহের একদিন অড নাম্বার চলবে, একদিন ইভেন নাম্বার চলবে। তার মানে হচ্ছে এটাই যে ওই দিন প্রতিদিন আপনি ধরে নেন, যেমন ধরেন 1 তারিখে একটা অড নাম্বার, তো 1 তারিখে কেবল অড নাম্বারের গাড়িগুলি চলবে রাস্তায়, ইভেন নাম্বার চালাতে পারবেন না। 2 তারিখে জোড় নাম্বার, অতএব ওই দিন কেবল জোড়া নাম্বার যেগুলো আছে, যে সমস্ত গাড়ির নাম্বার প্লেটে, কেবল সেগুলিই চলবে, আরগুলি চলতে পারবে না। ঠিক এই একই নিয়মে আপনি যখন তেল দিবেন, তেল দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই অড ইভেন সিস্টেম চালু করতে পারেন। এই 2 তারিখে
কেবল জোড়া নাম্বারের গাড়িগুলি এসে তেল নিতে পারবে, অন্য কোনো গাড়ি তেল নিতে পারবে না। এটা করলেই কিন্তু আপনার সামনে লাইনটা অর্ধেক হয়ে যাবে। এটা করে ফেলুন। আপনাকে বোঝাতে হবে যে ক্রাইসিসটা যে নাই, আসলে আপনার কাছে তেল আছে। আমি কিন্তু বিশ্বাস করি, সরকার যখন বলে যে আমার কাছে এখনও পর্যাপ্ত 2-3 মাসের তেল আছে, আমি ওর কথা, সরকারের কথাটা বিশ্বাস করি। কিন্তু তার রিফ্লেকশন কিন্তু আমাদের চালকদের মধ্যে দেখা যাচ্ছে না। সেই রিফ্লেকশনটা ওখানে দেখাতে হবে, এবং দেখানোর জন্য আমি মনে করি এটা একটা পদ্ধতি হতে পারে। আপনারা এই পদ্ধতিটা চালু করেন। আরেকটা কথা বলবো, যে জ্বালানি বলতে আমরা তো কেবল তেলটাই বুঝছি, আমরা পেট্রোল বুঝছি, অকটেন বুঝছি, কিন্তু আরও বড় সংকট কিন্তু ডিজেল নিয়ে। এই ডিজেলে কিন্তু সারা দেশের সেচ কাজ চলে। সামনে কিন্তু আমাদের ফসলের মৌসুম আছে, এই সময় গরমকাল, এই সময় সেচটা খুব দরকার। সেটার ব্যবস্থা আপনারা কীভাবে করবেন এটা নিয়ে একবার ভাবেন। আমাদের নৌকাগুলো চলে এই ট্রলারের মাধ্যমে চলে, সেখানেও ডিজেল লাগে। ডিজেলের এই ক্রাইসিস সরকারের জন্য এখনই মাথায় নিয়ে ব্যবস্থা নিতে হবে কীভাবে সমাধান করবেন। আরেকটা সমস্যা হলো, বড় সমস্যা, সেটা হলো যে বিদ্যুতের ব্যবস্থা কী। বিদ্যুতের লোডশেডিং কিন্তু চরম আকার ধারণ করেছে। আমি আজকে মালয়েশিয়ার থেকে একজন প্রবাসীর ফোন পেয়েছি। ভদ্রলোকের নাম শিমুল, ওনার বাড়ি যশোরের মনিরামপুরে, উনি মালয়েশিয়া থাকেন। সেখান থেকে আমাকে আজকেই ফোন করেছিলেন, এবং উনি মানে এমন একটা সমস্যার কথা বললেন, আপনাদেরকে বলি। উনি বললেন যে ওনার মেয়ে এবারে এসএসসি পরীক্ষা দেবে, 21শে এপ্রিল থেকে শুরু হবে, মানে আর 1 সপ্তাহ আছে, 1 সপ্তাহেরও কম। তিনি বলছেন যে আমার মেয়েটা তো রাতের বেলা পড়তেই পারে না, কারণ রাতের বেলা কোনো ইলেকট্রিসিটি থাকেই না। গ্রামে কিন্তু রাতে ইলেকট্রিসিটি থাকে না। ওই 2-3 ঘন্টা কারেন্ট থাকবে না, 2-3 ঘন্টা পর একবার কারেন্ট আসে, 10 মিনিট 15 মিনিট থাকে, আবার চলে যায়। ওই সময় যে আমি ব্যাটারি চালিত যে এইগুলো আছে, মানে আপনার ল্যাম্পগুলো আছে, এগুলো চার্জ দিব, সেই চার্জটা পর্যন্ত দেওয়ার সময় পাওয়া যায় না। যদি 21 তারিখে এসএসসি পরীক্ষা হয়, তাহলে এখানেই তো একটা বৈষম্য হয়ে যাচ্ছে। গ্রামের ছেলে মেয়ে যারা আছে তারা কিন্তু পড়াশোনা করতে পারবে না। তো তাদেরকে আপনারা আর কত পিছিয়ে রাখবেন। গ্রামে কিন্তু বিদ্যুৎ থাকে না, মাঝে মাঝে আসে আবার চলে যায়। তো গ্রামের দিকে তো নজর দিতে হবে। দিনের বেলা আপনি লোডশেডিং দেন, আর রাতের বেলা অন্ততপক্ষে আপনি বিদ্যুৎ চালান। অন্ততপক্ষে স্টুডেন্টরা যাওয়া তখন পড়াশোনা করে এই রাত 12টা পর্যন্ত। তো এইটা কীভাবে নিরবিচ্ছিন্ন করা যায়? এই সংকটটা কিন্তু কেবল একজনের না। এটা আমি দেখলাম বিভিন্ন পত্রপত্রিকা পড়ে যে আমাদের যে আপনার যে পল্লী বিদ্যুৎ আছে, এই পল্লী বিদ্যুৎ কিন্তু ওরাও স্বীকার করেছে যে তাদের এই সংকটটা এখন এই সময় লোডশেডিংটা এখন তীব্র আকার ধারণ করেছে। প্রায় 30 থেকে 45% পর্যন্ত তাদের লোডশেডিং হচ্ছে এখন। এটা একটা ভয়াবহ চেহারা। কিন্তু আমি জানি না আমাদের জ্বালানি মন্ত্রী এই ব্যাপারে কোনো মানে নজর আছে কিনা, এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন কিনা আমি জানি না। আমি বলতে পারবো না যে পরীক্ষা বন্ধ করে দেন, এটা তো বলা যাবে না, তাই না? কারণ সব পরীক্ষা তো দিতে হবে। আবার পরীক্ষা 1 মাসের জন্য বন্ধ করে দিবেন, তারপরে যে ঠিক হবে তাও তো না। কাজে যাতে নাকি পরীক্ষার্থীরা যাতে বিপদগ্রস্ত না হয় সেই ব্যবস্থাটা কিন্তু সরকারকে করতে হবে। বলেছিলাম একটা মজার কথা বলবো, সেটা বলেই শেষ করি। সেই মজার কথাটা হলো, আজকে হঠাৎ করে একটা নিউজ দেখলাম। সেই নিউজটা হলো আমাদের যে বার কাউন্সিলের ইলেকশন আছে, সেই ইলেকশনটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। মধ্যরাত্রে একটা নোটিশ দিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে, পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ হিসেবে কী দেখানো হয়েছে? কারণ হিসেবে বলা হয়েছে জ্বালানি সংকটের কথা। জ্বালানি সংকটের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সে কারণে বার কাউন্সিলের নির্বাচন পিছিয়ে দেওয়া হলো। ভাই, জ্বালানি সংকটে তো সব কিছুই চলছে, তো বার কাউন্সিলের নির্বাচন হতে জ্বালানি সংকট কী সমস্যা করলো, এটা ভাই আমি বুঝতে পারলাম না। নির্বাচন না করার ইচ্ছে হলে এরকম হয়। দেখুন, আমাদের জাতীয় সংসদ কিন্তু চলছে। জাতীয় সংসদের চেয়ে এত বেশি বিদ্যুৎ আর কোনো একক ভবনে হয় না। তো তারা তো বলতে পারতো জ্বালানি সংকটের জন্য এখন কিছুদিন পিছিয়ে দিলাম, তাদের করেনি। বার কাউন্সিলের নির্বাচন পিছিয়ে দিতে হলো। হয়েছে আমাদের এখানে অনেকে হয়েছে, আমরা কিন্তু দেখেছি। কালকে আমি একটা কন্টেন্ট করেছিলাম যে কীভাবে নির্বাচনটাকে একা নিজের করায়ত্ত করতে পেরেছিল শরীয়তপুরের আইনজীবীরা, এরকম আমরা শুনেছি, তাই না? তো এখন এখানে আরেকটা অজুহাত দেওয়া হয়েছে। সেই অজুহাতটা হলো যে বিদ্যুৎ নাই, নির্বাচন করবেন না, করতে ভয় পাবেন, সেটা অন্য হিসাব।
কিন্তু হেরে যাওয়ার ভয় তো সবারই আছে। কদিন আগে দেখলাম মাদারীপুরে নাকি সবগুলোতে হেরে গেছে। যাই হোক, তো এরকম নির্বাচন কিন্তু আরও অনেক জায়গায় হচ্ছে। আমি বলি, আমি নিজে জাতীয় প্রেস ক্লাবের একজন মেম্বার। আমাদের জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন কিন্তু কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়েছে। প্রথমবার পিছিয়ে দেওয়া হলো যে নির্বাচনের পরিবেশ নাই। কেন পরিবেশ নেই বুঝতে পারলাম না। যখন তারা বললো নির্বাচনের পরিবেশ নাই, তার কয়েকদিন আগে আবার রিপোর্টার সেনেট ইলেকশন হয়েছে, ওটা হয় নিয়মিত, ওখানে কোনো সমস্যা নাই, এখানে পরিবেশ নাই। তারপরে আবার কিছু মেম্বার করা হলো। তারপরে আবার যখন নির্বাচনের ডেট ঘোষণা করা হলো, বললো ঈদের কারণে ঈদের পরে হবে নির্বাচন। ঈদ শেষ হয়ে গেছে, এখন শুনতেছি নাকি না এই ঈদ তো হবেই না, আগামী ঈদের পরেও হবে না, সেটা যাবে ডিসেম্বরে। কেন? হেরে যাওয়ার ভয় থাকে অনেক সময়। যদি সেরকমভাবে হয়, আমি জানি না কোনটা কীভাবে হয়েছে। তো নির্বাচন না করার অজুহাত হিসাবে কিন্তু এই যে আপনার জ্বালানি তেলের সংকট, এটা আমার কাছে খুব অভিনব ঠেকেছে। আইনজীবী মানুষ তো, শুনতে খুব ভালো লাগে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।